এখানে কিছু দুধালো গাভী আছে যেগুলোর প্রোডাকশন শুনলে আপনারা অনেকেই খুশি হবেন। যেমন এই প্রথম গাভীটি যদি দেখাই, ওই এই মুহূর্তে বলতে গতকালকের হিসেবটা যদি আমরা শুনতে চাই, গতকালকে কত লিটার দুধ পেয়েছেন ওর কাছ থেকে? হ্যাঁ, এটা আজকে বাচ্চা দিয়েছে হচ্ছে 27 দিন। এটা গতকালকে ছিল এটার সর্বোচ্চ 46.5, অর্থাৎ 46.5 কেজি দুধ। ওর কথাই যদি বলি, ও ওয়ার্ল্ড ওয়াইড শায়ারের একটা বাচ্চা। তো তার মা আমার ঘরে আছে, আর তার বাবার যে প্যাডিগ্রি বা ইপিডি সেটা আমি জানি। এখন আমি সিমেন্ট সিলেক্ট করব এমনভাবে আমি তাকে যে কোনোভাবে তার যে বাচ্চা আসবে ওর তুলনায় যেন সে ইমপ্রুভ করে। আমরা বারবার বলি কত পার্সেন্ট প্রোটিনের খাবার দিব, এইভাবে না বলে আমাদের একটু চিন্তা করতে হবে ড্রাই ম্যাটার বেসিসে তাকে কত পার্সেন্ট প্রোটিনের খাবার দিই। এটা হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড শায়ারের জ্যাক হ্যারির বাচ্চা, সেক্স সর্টেড একটা সিমেন্ট। তাকে যদি প্রপার এনার্জি সাপোর্ট দেওয়া না যায় ওই সময়ে আস্তে আস্তে তার মধ্যে কিটোসিস ডেভেলপ করে, অর্থাৎ তার কিটোন বডির পরিমাণটা বেড়ে যায়। এখানে কিছু দুধালো গাভী আছে যেগুলোর প্রোডাকশন শুনলে আপনারা অনেকেই খুশি হবেন। যেমন এই প্রথম গাভীটি যদি দেখাই, ওই এই মুহূর্তে বলতে গতকালকের হিসেবটা যদি আমরা শুনতে চাই, গতকালকে কত লিটার দুধ পেয়েছেন ওর কাছ থেকে? হ্যাঁ, এটা আজকে বাচ্চা দিয়েছে হচ্ছে 27 দিন। এটা গতকালকে ছিল এটার সর্বোচ্চ 46.5, অর্থাৎ 46.5 কেজি দুধ দিয়েছে। এটা গতবার, এর আগের বারে হচ্ছে এটা পিক ছিল 48 লিটার, তাও সে 65তম দিনের দিন গিয়ে ওই পিকে ছিল আর কি। তো এখন আশা করতেছি আর একটু বাড়বে, দেখা যাক ইনশাআল্লাহ। এবার কি মনে করছেন যে 50-এ যেতে পারবে ও? 50-এ যাওয়া তো উচিত, যেহেতু গতবার 48 কেজি পেয়েছি, এবার 50-এ যাওয়া উচিত। তো এখনো সময় আছে, পিকে যাইতে আরো অনেক সময় লাগবে ইনশাআল্লাহ। পরেরটা আমি গতবারে হচ্ছে 42 পর্যন্ত সর্বোচ্চ পেয়েছিলাম আর কি, ওইটা সেকেন্ড ল্যাকটেশনে। আর এটা হচ্ছে এখন ফোর্থ ল্যাকটেশন, যেটা আমি বললাম একটু আগে 48 লিটার। আচ্ছা, এর পরেরটা হচ্ছে ফার্স্ট ল্যাকটেশনে 36 পেয়েছিলাম। মানে প্রথম ল্যাকটেশনেই আপনি 36 লিটার পেয়েছিলেন। 36 লিটার। আচ্ছা, আপনারা যারা শুনছেন একটু খেয়াল করবেন। হ্যাঁ, প্রথম ল্যাকটেশন বলছে, তারপরে ওখানে চতুর্থ জেনারেশনের কথাও বলছিলেন আপনি, তাই তো? আর এই পরেরটি এটা? হ্যাঁ, পরের গাবিটা আমি 40 সর্বোচ্চ পেয়েছি, বাট এইটার কয়েকটা ভালো দিকের যদি কথা বলি, এটা তার পুরো ল্যাকটেশন জুড়ে একদিনের জন্য তার কোনো ম্যাস্টাইটিসের কোনো প্রবণতা ছিল না। এটা আমার জন্য আমি ধরে নিব এর থেকে বেশি দূরের গাবিও যদি থাকে তারপরও এটা আমার জন্য প্রফিটেবল। ও আমাকে ডিজিজ ফ্রি একটা ম্যানেজমেন্টের জন্য যেই সাপোর্টটা দেওয়া সেটা দিল। বাহ। এর পরেরটা আমি ফার্স্ট ল্যাকটেশনে 32 পেয়েছিলাম। পরের বারে, অর্থাৎ সে এখন থার্ড টাইমের জন্য প্রেগনেন্ট, সেকেন্ড টাইম প্রোডাকশানে আছে। পরের বার ভেরি আনফর্চুনেট 17 দিনের দিন ম্যাস্টাইটিস হওয়াতে সে 35-এ গিয়ে আর ইনক্রিজ করে নাই। 35 লিটার তখন ছিল সেকেন্ড ল্যাকটেশনে, বাট ম্যাস্টাইটিস হওয়ার কারণে সে আর ইনক্রিজ করতে পারে নাই। মূলত আপনারা যারা হাই পার্সেন্টেজ নিয়ে কাজ করছেন, আপনারা কিন্তু জেনেটিক্সটার উপরে গুরুত্ব বেশি দিচ্ছেন। এটার পরেই তো বাকি জিনিসগুলো চলে আসে। আমি যদি এখন রোগ প্রতিরোধ কন্ট্রোলের ব্যাপারটার কথা জানতে চাই, যে জেনেটিক্স নিয়ে কাজ করতে গিয়ে রোগগুলো কন্ট্রোলে নিয়ে আসাটা কি সহজ হচ্ছে? দেখেন, একজন খামারি হিসেবে আমার জন্য আমি যদি প্রায়োরিটি বেসিসে চিন্তা করি, আপাতত আমি জেনেটিক্সকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি। এরপরে হচ্ছে আমার ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে তার নিউট্রিশন। তিনটা জিনিসের যখনই কম্বিনেশনটা ঠিক থাকবে, যখন আপনি পারফেক্টলি তিনটা জিনিস মেনটেন করতে পারছেন বা তিনটা জিনিসের কম্বিনেশন করতে পারছেন, তখনই আপনি খামারি হিসেবে সাকসেস হবেন। দেখেন, আমাদের দেশে আপনি অ্যাভেলেবেল যে সোর্সগুলো আছে নিউট্রিশনের, সেখানেও আপনার লিমিটেশন আছে। আপনি অন্যান্য দেশের মতো 25-27% ঘাস পাচ্ছেন না, প্রোটিনের ঘাস পাচ্ছেন না। আমাদের যেই ইনগ্রিডিয়েন্টসগুলো আছে, 2-1টা ইনগ্রিডিয়েন্টস ছাড়া বাকিগুলোতে প্রোটিন এনার্জির যেই পরিমাণ সেটা খুবই সামান্য। সো সেই ক্ষেত্রে আপনাকে জেনেটিক্যাল যে ব্যাপারটা সেটাকে প্রায়োরিটি দিয়ে পরবর্তীতে আপনি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশনের সাপোর্টটা যখন দিবেন, তখনই এই জেনেটিক্যাল যে আউটপুট সেটা পাবেন। আমরা জেনেটিক্সের কথা কেন বারবার বলছি, দেখেন, আমি
একটা বুলের সিমেন্ট যখন ইউজ করব, আমি আমার ঘরে যে গাবিটা আছে আমি তার অনেকগুলো জিনিস জানি। আমি রেকর্ড কিপিং করার মাধ্যমে আমি জানি তার মধ্যে ম্যাস্টাইটিস প্রবণতা আছে কিনা, তার ল্যাকটেশন পারসিস্টেন্সি কেমন, সে তার দুধ প্রোডাকশনের যে কার্ভটা সেটা কেমন, সেটা কি হুট করে আপনার 20 লিটার দিচ্ছে তারপরে 7-8 লিটারে নেমে গেল কিনা। তো আমি আমার গাবি সম্পর্কে যতটুকু জানি, আমাকে সিমেন্ট সিলেকশনের সময় ঠিক ততটুকু জানতে হবে আমি যেই বুলের সিমেন্টটা দিচ্ছি ওই বুলের কোন কোন কোয়ালিটিগুলো আছে, এবং আমি আমার এই নির্দিষ্ট গাবির বকনাতে কোন জিনিসটা ইমপ্রুভ করতে চাইতেছি। আমরা বারবার যে জেনেটিক্সের কথা বলি, আমাদেরকে অ্যাভেলেবেল এই সাপোর্টটা দিতে হবে, এই সোর্সগুলো দিতে হবে। আমি সিলেক্ট করব আমার এই গাবিতে কোন জিনিসটা আমি ইমপ্রুভ করতে চাই। আমি আমার যেহেতু বাংলাদেশে কমন সমস্যা এখন দুধ মানে মিল্ক প্রোডাকশন, আমার সারভাইভ করতে হলে অন্তত তার পিছনে যেই টাকাটা খরচ হচ্ছে সেটা উঠে আসতে হবে। আর এইটা উঠে আসার ডেইরিতে শুধুমাত্র দুধ বিক্রি করে, আমি বাছুরের কথা আপাতত বলবো না, কারণ বাছুর তাকে মেনটেন করতে গেলে 1 বছর তার পিছনে যে পরিমাণ খরচ করতে হয় তার রিসেল ভ্যালুও খুব বেশি না। তাহলে আমার যে এস্টাবলিশমেন্ট কস্ট, আমার যে ওভারহেড কস্ট, আমার তার পিছনে যে ফিডিং কস্ট, সব কিছু মিলাই এই টাকাটা আসার একমাত্র সোর্স হচ্ছে তার দুধ বিক্রি করা। মানে আমার প্রথম টার্গেট হবে আমি দুধ থেকে কিভাবে প্রফিট বের করে নিয়ে আসবো, এবং এর জন্য আমার কি করণীয়। জি, আমি যখন একটা সিমেন্ট সিলেক্ট করি, আমি তখন ইন্ডিভিজুয়াল গাভীর জন্য ইন্ডিভিজুয়াল সিমেন্ট চাই, যেটাকে সিলেক্টিভ ব্রিডিং বলে। আমি এই গাভীতে যেই সিমেন্টটা দিব, পাশের গাভীতে হয়তো ওই সিমেন্টটা দিব না। আমি চাই ওর মিল্ক প্রোডাকশনটা ইনক্রিজ করতে। সেই ক্ষেত্রে আমি এমন একটা বুল সিলেক্ট করব যার মেয়েরা বেশি দুধ দিচ্ছে, যার মেয়েদের দুধ দেওয়ার অ্যাভারেজটা ভালো। সো এই ক্ষেত্রে আপনি এখানেই আসে প্রশ্নটা আপনার পিওর এবং ক্রসের মধ্যে। আপনি একটা ক্রস বুলের সিমেন্ট যখন দিচ্ছেন, আপনি জানেন না অ্যাকচুয়ালি তার মধ্যে কি মেরিটগুলো আছে। এখন আপনি না জানেন তার মেরিট, না জানেন তার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। একটা জিনিস হচ্ছে, আপনি পিওর একটা বুলের ইপিডি যখন দেখবেন, আপনি তার অনেকগুলো টার্মসের মধ্যে তার ফার্টিলিটি ট্রেটস, তার টাইপ ট্রেট, তার যে প্রোডাকশন ট্রেট, প্রত্যেকটা জিনিসে আপনি চিন্তা করতে পারবেন আমি আমার বকনাতে কোন সিমেন্টটা দিব, আমি আমার গাবিতে কোন সিমেন্টটা দিব, আমি সেকেন্ড জেনারেশনের যে গাবি তাকে কোনটা দিব, আমি আমার 4th জেনারেশনের যে গাবি তাকে কোন সিমেন্টটা দিব। কিন্তু এই সুযোগটা আপনি ক্রসের ক্ষেত্রে পাচ্ছেন না, আমাদের কাছে ওই ডাটা নেই। ওই অ্যাভেলেবল ডাটা না পাওয়ার কারণে আপনি ধরেন আপনার এই গাবিটা ম্যাস্টাইটিস প্রবণ, আমি যদি বলি ও আসলেই ম্যাস্টাইটিস প্রবণ, ও ফার্স্ট ল্যাকটেশন 36 লিটার মিল্ক প্রোডাকশন ঠিক ছিল, বাট ওর একটু এলোমেলো হলে ওর ম্যাস্টাইটিসের প্রবণতা বেড়ে যায়। তাহলে আমি যখন এখানে একটা ক্রস বুলের সিমেন্ট দিব, আমি জানি না তার সোমাটিক সেল স্কোর কত। আমি যদি ওই বুলেরও ম্যাস্টাইটিস প্রবণতা বেশি থাকে, তাহলে এর মেয়ে যে আসবে তার মধ্যে এই প্রবণতা আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমার জন্য এখন সিমেন্ট সিলেকশন করাটা ইম্পর্টেন্ট। এই সিলেকশনের চিন্তা ভাবনা যখনই করি, তখন দেখা যাচ্ছে পিওর লাইনটা অটোমেটিক্যালি সামনে চলে আসে, পিওর জেনেটিক্স সামনে চলে আসে। আর আমরা অ্যাটলিস্ট যদি জেনোমিক টেস্টেড কোনো ভুল না পাই, তাহলে আমাদের অনেকটাই অন্ধকারে ডিল চূড়ার মতো অবস্থা। আমি 2 বছর পরে, আমি আজকে সিমেন্ট দিলাম, বাচ্চা হলো, তারপরে ওই বাচ্চা আবার মা হলো, সব মিলাই 3 বছর। 3 বছর পরে গিয়ে যদি আমি বুঝি এই বকনাটা বা এই গাভীটা আমার জন্য ফিট না, তখন বাধ্য হয়ে ওটা কার্ল করা ছাড়া উপায় নেই। এখন একজন খামারি কতবার এই চ্যালেঞ্জের মুখে পড়বে? একজন খামারি প্রতি 3 বছর অপেক্ষা করে তারপরেই 10টার মধ্যে 2টা ক্রস বুলের বাচ্চা ভালো করলো যেভাবে চাইতেছি, পরবর্তীতে গিয়ে দেখা যাচ্ছে 8টা আমার কার্ল করতে হচ্ছে। তো এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব, আমি এই সিমেন্টটা ইউজ করে আমি আসলেই ওই রেজাল্ট পাবো কিনা। এখন আপনি বলতে পারেন তাহলে আমরা পিওরের ক্ষেত্রে কিভাবে নিশ্চিত হচ্ছি? হ্যাঁ, পিওরের ক্ষেত্রে নিশ্চিত হওয়া মানে আমরা যখন দেখি তার ইপিডিটা, তার ইপিডিতে বিশেষ করে যখন প্রুভেন কোনো সিমেন্ট আপনি দেখবেন, তখন অনেকগুলো টার্মস থাকে। ইভেন ফার্টিলিটি ট্রেটসে যখন যাবেন, তার মেয়েদের ফার্টিলিটির কেমন, তার কনসেপশন রেট কেমন, কাউ কনসেপশন রেট কেমন, এই প্রত্যেকটা জিনিস দেখলেন। আপনি যখন পজিটিভ কোনো ট্রেটওয়ালা কোনো সিমেন্ট ইউজ করতেছেন, ধরে নিতে পারেন সে এখানে ইমপ্রুভ করবে।
বকনা আছে কতগুলো? আমার এই মুহূর্তে হচ্ছে একদম রেডি হেফার আপনার 15টার মতো আছে, আর 5 মাস 4 মাস 3 মাসের হচ্ছে আরও 10টার মতো আছে। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে সিমেন্ট সিলেকশনের ক্ষেত্রে খুব খেয়াল রাখা প্রয়োজন। যেমন আমরা যদি একটা ব্যাচ ধরি, আসলে সবগুলা বকনা তো একসাথে হিটে আসবে না, কিন্তু তারপরে যদি আমরা এইভাবে ধরি যে ওইটা প্রথম একটা বকনা, দ্বিতীয় বকনা, তৃতীয় বকনা, ও যখন হিটে আসবে ওকে কোন বুলের সিমেন্ট দেবেন, পরেরটা যখন হিটে আসবে ওকে কোন বুলের সিমেন্ট দেবেন। আর দর্শকদের উদ্দেশ্যেও আমি এখানে বলতে চাই, অনেকেই আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আপা কোন বুলের সিমেন্ট ব্যবহার করা উচিত, হ্যাঁ যদি খামারির সাথে কথা বলে আমাদেরকে জানাতে পারেন। যেহেতু এখানে হাই পার্সেন্টেজ নিয়ে কাজ করা হচ্ছে, তো সেক্ষেত্রে ভালো বুলের সিমেন্টটাকে মাথায় রাখতেই হয়, কোনো অপশন নেই। তো সেক্ষেত্রে আপনি আমাকে বলবেন যে এখনকার সময় আসলে ভালো বুল কোনগুলাকে আপনারা বলছেন? আমরা কোন বুলের সিমেন্ট দিব এটা ঠিক তখনই সিলেক্ট করি যখন ওই বাচ্চাটা হিটে আসার সময় হয়, অথবা ওর মায়ের কোন কোন দিকগুলো আমি ইমপ্রুভ করতে চেষ্টা করছি। আচ্ছা, তো একটা বকনা তার তো আমি জানি সে কোন বুলের বাচ্চা, ওই বুলের কোন কোন জিনিসগুলো ইমপ্রুভ হবে সেটা জানা আছে, কিন্তু তার পরবর্তী যে জেনারেশনটা আসবে সেটা আমাকে দুইটা জিনিসের উপর বেস করে করতে হবে, তার মা এবং তার বাবার দুইটা দিক। ওর কথাই যদি বলি, ও ওয়ার্ল্ড ওয়াইড শায়ারের একটা বাচ্চা, একটা বুলের বাচ্চা। তো তার মা আমার ঘরে আছে, আর তার বাবার যে প্যাডিগ্রি বা ইপিডি সেটা আমি জানি। এখন আমি সিমেন্ট সিলেক্ট করব এমনভাবে আমি তাকে যে কোনোভাবে তার যে বাচ্চা আসবে ওর তুলনায় যেন সে ইমপ্রুভ করে। অর্থাৎ সিলেক্টিভ ব্রিডিংয়ের ক্ষেত্রে আমরা তার ফিড অ্যান্ড লেগ স্কোরটাকে প্রায়োরিটি দেই। যেহেতু গাবিটা যখন একটা বা দুইটা ল্যাকটেশন পার করে তখন তার দাঁড়ানোর যে একটা ব্যাপার, তার হুফের যেন সমস্যা না থাকে, এই ধরনের ফিড অ্যান্ড লেগ স্কোর পজিটিভ এরকম সিমেন্টগুলোকে প্রায়োরিটি দেই। বাংলাদেশে এখন গভর্নমেন্ট লাস্ট যে 10টা ইউএসএ থেকে আনলেন, এগুলা বিভিন্ন কোম্পানি, ব্রাকের সিমেন্ট আছে, আপনার এসিআইয়ের সিমেন্ট আছে, তারপরে কিছু ইম্পোর্টেড সিমেন্ট আসে ওয়ার্ল্ড ওয়াইড শায়ারের, অ্যাভিএসের কিছু সিমেন্ট আমরা পেয়ে থাকি। সো সব মিলাই আপনার প্রোডাকশানটা এই ক্ষেত্রে মানে খুব বেশি টেনশন করতে হয় না, কারণ তাদের যে বেস ভ্যালু সেটা আমাদের তুলনায় অনেক হাই। আপনার তাদের অলমোস্ট 13,400 লিটারের মতো হচ্ছে তার এক ল্যাকটেশনের বেস ভ্যালু। সো যেখানে আমাদের এখন 4,000 লিটার, 6,000 লিটার, 7,000 লিটারই এখন টিকে থাকার জন্য চেষ্টা করছি। সো মিল্ক প্রোডাকশানের যে বিষয়টা সেটাকে আমরা খুব বেশি এখন আর গুরুত্ব দিচ্ছি না, কারণ যেই সিমেন্টেই সিলেক্ট করেন তার কোনো না কোনোভাবে সে বেস ভ্যালু পার করেই এখানে আসছে। আদারওয়াইজ ওই সিমেন্ট জেনোমিক টেস্টেড হয়ে এখানে আসতো না, ওই বুল জেনোমিক টেস্টেড হয়ে আসতো না। এই ছাড়া আমরা কয়েকটা জিনিসকে প্রায়োরিটি দিই। বিশেষ করে বকনার ক্ষেত্রে যদি আমি সিমেন্ট সিলেক্ট করি, আমি চেষ্টা করি তার সায়ার কাবিং ইজটা একটু দেখার জন্য, যেটা যত কম হয় তত ভালো। অর্থাৎ একটা কথা বলা হয়ে থাকে, বাচ্চা বড় হয়, বাচ্চা দেওয়ার সময় ডিস্ট্রোকিয়া হতে পারে, সমস্যা হতে পারে। সো বিশেষ করে এটা বকনার ক্ষেত্রেই বলা হয়। সো এখন দেখেন, জেনোমিক টেস্টেড বুল অথবা আপনি প্রুভেন যদি বুল ইউজ করেন, আপনি খুব ইজিলি ফাইন্ড আউট করতে পারছেন। আপনার হাতে 10টা অপশন আছে, কোন বুলের শায়ার কাবিং ইজটা কম, আপনি সেটা ইউজ করতে পারলেন, যেটা আপনি ক্রসের মাধ্যমে কোনোভাবেই পারবেন না। অ্যাবিএসের যে সিমেনের কথা বলি বা ওয়ার্ল্ড ওয়াইড শায়ারের যে সিমেনের কথা বলছি, অনেকটা বাংলাদেশে প্রুভেন হয়ে গেল। আপনি তার একটা বাচ্চা থেকে ফার্স্ট ল্যাকটেশনে অনায়াসেই 28-30 লিটার দুধ পাচ্ছেন বা 25-এর উপরে পাচ্ছেন। সো আমরা চাই আমাদের দেশে ব্লাড লাইন বাড়ানো, দেখেন আমাদের কোনো উদ্দেশ্য না। অনেক বেশি হাই পার্সেন্টেজ হলে আলাদা কোনো বেনিফিট নেই। হাই পার্সেন্টেজটাতে যেতে হচ্ছে ডিউ টু তার জেনেটিক মেরিট। আপনি এই মেরিটটা আসছে হচ্ছে হাই পার্সেন্টেজের যে বুলগুলো আছে এখান থেকে। এখন সেই মেরিটের অথবা তার সমমানের মেরিটের যদি আপনি আমাকে 50%-এর কোনো বুল দিতে পারেন, আমি নিঃসন্দেহে ওটা ইউজ করব। আমাদেরকে প্রত্যেকটা জিনিসেই প্রায়োরিটি দিতে হবে। আমি তার শুধুমাত্র ব্লাড লাইন কন্ট্রোল করলাম, কিন্তু তার প্রোডাকশনের কোনো খবর নেই, এইভাবে করে আমরা সার্ভাইভ করতে পারবো না। একটা সেক্টরকে সার্ভাইভ করাইতে হলে আপনার শুধুমাত্র প্রান্তিক লেভেলের কথা আপনি চিন্তা করলেন তাতেও হবে না। যে ম্যানেজমেন্ট দিতে পারবে তাকে আপনি ফ্রিডম দেন, তার জন্য আপনি অ্যাভেইলেবল সোর্সগুলো দেন। আমার একটা খামারে 10টা বুল যদি চিন্তা করি, আমি 10টা গাভীর জন্য 10টা ইন্ডিভিজুয়াল বুল, ইন্ডিভিজুয়াল ট্রেডগুলোকে প্রায়োরিটি দিব, সেই ক্ষেত্রে আমাকে সোর্সটা দিতে হবে। এখন জোর করে কোনো সিমেন্ট এই গাভীতেই দিতে হলে সেক্ষেত্রে কম্প্রোমাইজটা আমাকেই করতে হচ্ছে।
তো একজন খামারি হিসেবে এটা আমার জন্য খুব অনেক বড় একটা চ্যালেঞ্জ। আচ্ছা, এই বাছুরগুলো নিয়ে একটু বলেন, আপনার খামারের ভবিষ্যৎ এগুলা। আলহামদুলিল্লাহ, আমি আমার ভালো মানের যে গাবিগুলো ছিল ওগুলাতে একদম বাংলাদেশে অ্যাভেলেবল যে টপ সিমেন্টগুলো পাওয়া যায়, প্রুভেন এবং জেনোমিক টেস্টেড বুল। বিশেষ করে আমি যদি এক্সাম্পল দিই, এটা হচ্ছে ওয়ালবার্কশায়ারের জ্যাক হ্যারির বাচ্চা, সেক্স সর্টেড একটা সিমেন্ট বলতে পারেন আমার খামারের ভবিষ্যৎ আর কি। তো পাশেরটা হচ্ছে গভর্নমেন্টের যে ইউএসএ থেকে যেই বুলগুলো ইম্পোর্ট করে আনা হয়েছে, তার মধ্যে মোটামুটি ভালো মানের যেই বুলটা ছিল 7980, ওর বাচ্চা সবগুলাই, এগুলো সবগুলো হচ্ছে ফিমেল। তারপর হচ্ছে আপনার এভিএস এর স্ট্রাইকারের বাচ্চা, মাঝখানেরটা, জি মাঝখানেরটা হচ্ছে এভিএস এর স্ট্রাইকারের বাচ্চা। এর পরবর্তী এটা হচ্ছে বেকহামের বাচ্চা ওয়ালবার্কশায়ারের। আর তার পাশেরটা এটা সার, এটার স্ট্রাকচারাল দিক দেখে মনে হচ্ছে এটার গ্রোথ আলহামদুলিল্লাহ উইদিন শর্ট টাইম আমি 800-900 কেজিতে নিয়ে যেতে পারবো। ওইটা 7980 বাচ্চা। এই সিমেন্টগুলো ব্যবহার করার আগে অনেক পড়াশোনা করেন, অনেক কিছু জেনে তারপরে ব্যবহার করা হয়ে থাকে, তো সেটার সাথে মিলে যাচ্ছে? যা যা চিন্তা করে সিমেন্ট ব্যবহার করেছেন তার সাথে মিলে যাচ্ছে সবকিছু? ইপিডিতে যে জিনিসগুলো উল্লেখ করে এগুলো হচ্ছে তাদের অনেকগুলা ফিল্ডে বাচ্চা আছে, ওগুলোর উপরে বেস করে এবং জেনোমিক টেস্ট করে। সো আমি যদি ইপিডির প্রত্যেকটা জিনিস মিলাইতে চাই এবং উইদিন শর্ট টাইম, সেটা হয়তো বা মিলবে না, কিন্তু কিছু জিনিস আপনার যখন প্রোডাকশন আসে তখন দেখি একই মায়ের দুইটা বাচ্চা যদি চিন্তা করি, প্রথম এটা নাম না জানা কোনো ক্রস সিমেন্ট, পরেরটা যেটা বললাম কোনো ভালো কোম্পানি সিমেন্ট, ও এটা এভিএস হইতে পারে, ওয়ালবার্কশায়ার হইতে পারে, ইভেন আমাদের দেশে যে কোম্পানিগুলো আছে ব্র্যাক, এদের সিমেন্ট হতে পারে, জেনোমিক টেস্টেড বুলেট যদি সিমেন্ট হয়, তাহলে তার সাথে ওই যে ক্রস বুলেট যে বাচ্চা, এই দুইটা প্রোডাকশনে যখন আসে প্রথম যেই ডিফারেন্সটা চোখে পড়ে সেটা হচ্ছে এই বাচ্চাগুলা মোটামুটি আপনাকে হতাশ করবে না। আপনি ফার্স্ট ল্যাকটেশনে 20+ আশা করতেই পারেন। মানে প্র্যাকটিক্যালি আপনারা পার্থক্য দেখছেন? এক্স্যাক্টলি। সব তার আর্ডারের যে কম্পোজিশন, হুপের যে ব্যাপার, এগুলো খুব ভালোভাবেই বোঝা যায়। আচ্ছা, এবার আমি একটু ভ্যাকসিনে চলে আসতে চাই। কৃমিনাশকের ব্যাপারটা একদম একটু আমাকে বলবেন যে কতদিন থেকে আপনারা ভ্যাকসিন শুরু করেন, কয়টা ভ্যাকসিন দিতে হয়? বাছুরের ক্ষেত্রে দুইটা জিনিসই খুব বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনার ডিওয়ার্মিংটা গুরুত্বপূর্ণ হচ্ছে, তার গ্রোথটা যদি আপনি এনশিওর করতে চান। বাছুর বিশেষ করে আমি 4 দিন বয়সেই তাকে ফার্স্ট ডিওয়ার্মিংটা করাই। আচ্ছা, এরপরে আমি 1 মাসের মধ্যে, তার মানে 30 দিন বা তার আশেপাশে সেকেন্ড যে ডিওয়ার্মিং। এর পরবর্তীতে আমি এটা পার্সোনালি 2 বছর ধরে প্র্যাকটিস করে ভালো রেজাল্ট পাচ্ছি, সেটা হচ্ছে আমি প্রতি মাসে অন্তত 1 বার ডিওয়ার্মিং করাই বাছুরের ক্ষেত্রে। আচ্ছা, প্রথম 6 মাসে সে মিনিমাম 7 বার ডিওয়ার্ম হচ্ছে। এটাতে করে দুইটা জিনিস আমি দেখতে পাচ্ছি, সেটা তার গ্রোথ। আমার কিছু টার্গেট ওয়েট থাকে, আমি 3 মাসের মধ্যে তাকে মিনিমাম 100 কেজি ওয়েট গেইন করাবো, 6 মাসের মধ্যে সে আমার এখানে 180 থেকে 200 কেজি হবে, ইভেন 1 বছরের মধ্যে তাকে 300 থেকে 350 কেজিতে নিয়ে যাব। আমি অলমোস্ট 80%-এর উপরে বকনাকে বা বাছুরকে ওই টার্গেট ওয়েটে নিয়ে যেতে পারছি। তার মানে টাইমলি যদি কৃমিনাশক করানো হয় তাহলে খাবারের যে কার্যকারিতা সেটা অনেকটা বেড়ে যায়। এক্স্যাক্টলি, সেটা আপনি নিউট্রিশনাল সাপোর্টটা তার জন্য দিচ্ছেন, এটা কৃমির জন্য দিচ্ছেন না। আর কৃমিনাশক যেই বাছুরগুলোকে আমি পারফেক্টলি করাইতে পারছি বা করাই, এগুলোর ক্ষেত্রে বদহজমের যেই ব্যাপারটা এটা থাকে না, এটা অনেকটাই কমে যায় এবং সেটা খাবারের রুচিটাও কিন্তু বেড়ে যায়। হ্যাঁ, রুচিটা বেড়ে যায়। আলহামদুলিল্লাহ আমার এখানে ওই খাবার খাই না এই ধরনের সমস্যা নাই বললেই চলে। আচ্ছা, ভ্যাকসিনগুলো? এলএসডির ভ্যাকসিনের ক্ষেত্রে আমি মোটামুটি ভালো কোম্পানির ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করি, যেটার পটেন্সি লেভেল ভালো। এফএমডির ক্ষেত্রে সেটাই চেষ্টা করি। আমি স্পেসিফিক গভর্নমেন্ট বা প্রাইভেট বলবো না, ভ্যাকসিনের জন্য যে জিনিসটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে তার নির্দিষ্ট টেম্পারেচার। আপনি ওই ভ্যাকসিন প্রডিউস হওয়া থেকে শুরু করে ইভেন আপনার বকনা বা গাভীতে ইনজেক্ট হওয়া পর্যন্ত এই কোল্ড চেইন মেনটেন করাটা জরুরি। কোনো একটা পর্যায়ে যদি দেখেন কোল্ড চেইন মেনটেন হয় নাই, তাহলে পরবর্তীতে ওই ভ্যাকসিনের কার্যকারিতা কমে যায়। আর ভেরি আনফরচুনেট, এটা আপনি তখনই বুঝতে পারবেন যখন আপনার ভ্যাকসিন ফেল করবে। আমি এমএসডি কোম্পানির ভ্যাকসিন ইউজ করি,
বিশেষ করে এলএসডির ক্ষেত্রে এলএসডির জন্য এমএসডি কোম্পানির যে ভ্যাকসিন সেটা ইউজ করি। আর আমি কখন ভ্যাকসিন দেওয়ার শিডিউল আসবে সেটা চিন্তা করি না। আমি বাছুর হওয়ার পরে এলএসডির ভ্যাকসিনটা উইদিন শর্ট টাইম, এটা ইভেন কখনো আমি এক সপ্তাহের মধ্যেই দিয়ে দিচ্ছি। ভ্যাকসিনের ক্ষেত্রে আমি যেটা করি, আমি পুরো খামারে একসাথে দেওয়ার চেষ্টা করি, কারণ আপনি শিডিউলের কথা চিন্তা করে যদি আলাদা আলাদা করে ভ্যাকসিন দেন, তখন যেটার ভ্যাকসিন নির্দিষ্ট সময় দেওয়া হয় নাই ওইটাতে আক্রান্ত হলেও পাশেরটাতে হওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু ভাইরাস, এটা কন্ট্রোল করা যায় না। গর্ভবতী অবস্থায় যদি ভ্যাকসিন করা থাকে, আমরা জানি এলএসডিটা 1 বছরে একবার দিলে চলে, তবে আমি 10 মাসে একবার দিই, এবং এটা করা উচিত, কারণ 1 বছর পরে গিয়ে দিতে গেলে তখন তার যে প্রোটেকশনটা, ভ্যাকসিনের যে প্রোটেকশন লেভেল সেটা কমে যায়। শেষ সময়ে গিয়ে এমনও দেখা গেছে 10 মাস 11 মাসে গিয়ে আবার সে আক্রান্ত হচ্ছে। আর ইমিউনিটির কথা যেটা বললেন, বেসিক্যালি একটা বাছুর তো তার মায়ের পেট থেকে ইমিউনিটিটা নিয়ে আসে না, সেই ইমিউনিটিটা পাই হচ্ছে কোলেস্ট্রামের মাধ্যমে। এখন গুড কোয়ালিটি কোলেস্ট্রাম যদি আপনি এনশিওর করতে না পারেন, সেই ক্ষেত্রে একটা রিস্ক থেকেই যায়। আর আপনি তো জানলেন না এই বাছুরের মধ্যে কতটুকু এলএসডির এবং কতটুকু এফএমডির যে ভাইরাস, তার বিরুদ্ধে প্রোটেকশন লেভেল আছে। আপনার তো টেস্ট করার কোনো সুযোগ নেই, তাহলে আমি কেন রিস্ক নিব? সে মায়ের পেট থেকে যতটুকু নিয়ে আসলো। আপনি কি মনে করছেন যে প্রসব করাকালীন সময়ের 1 মাস আগে, মানে প্রসবের 1 মাস আগে খুরা রোগের ভ্যাকসিন দেওয়াটা একটু রিস্কি? না, একদমই না। আপনি তার মাকে প্রোটেক্ট করেন তার মায়ের শিডিউল অনুযায়ী, কিন্তু বাছুরকে যদি মনে করেন আপনি মাকে দিলেও তার বাছুরের মধ্যে সেই ইমিউনিটিটা গ্রো করলেও প্রোটেকশনটা দিতে পারবে, সেই ক্ষেত্রে এটা অনেকটা রিস্কি হয়ে যায়। সো আমি যেটা করি, এলএসডির ক্ষেত্রে তাকে জিরো ডেতে তো আসলে দেওয়া সম্ভব হয় না, অনেক সময় 3, 4 দিন 5 দিন বয়সে আমি এলএসডি ভ্যাকসিনটা দিচ্ছি। আর এফএমডির ক্ষেত্রে যদি প্রকোপ না থাকে, ওই সময় আমি মাস 2 অপেক্ষা করি। যে রাশিয়ান যে ভ্যাকসিনটা আমি ইউজ করি, আরিয়া, ওটাতে ওদের লিটারেচারে লেখা আছে 2 মাস বয়স থেকে দেওয়া যাবে। তো আমি এটা খুব বেশি ফলো করি নাই, সমস্যাও হয় না আলহামদুলিল্লাহ। আমি মোটামুটি 1 মাসেই দিয়ে দিচ্ছি, একটা ভ্যাকসিন থেকে আরেকটা ভ্যাকসিনের যে গ্যাপটা রাখা দরকার, অন্তত পক্ষে 21 দিন বা 28 দিন, এই গ্যাপটা পার করে আমি আবার এফএমডি ভ্যাকসিনটা দিয়ে দিচ্ছি। কারণ বাছুরকে আপনি যখন এফএমডি বা এলএসডিতে আক্রান্ত হয় তখন সেভ করা কঠিন। সো ওই রিস্কে না যাওয়ার জন্য আমি চেষ্টা করি তাকে প্রথম মাসেই 2টা ভ্যাকসিন এনশিওর করার জন্য। যতটা সময় আপনার সাথে আমি কথা বলেছি, একটা জায়গায় কিন্তু আপনি বারবার ঘুরে ফিরে এসেছেন, সেটা হচ্ছে নিউট্রিশন। এইটা নিয়ে আসলে নানা রকমের মতামত রয়েছে। আমরা খাবার নিয়ে এত পর্ব বানিয়েছি, প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে কথা বলেছি, অভিজ্ঞ খামারিদের সাথে কথা বলেছি, কিন্তু তারপরও কেন যেন বলা হয় যে এইটা কেন যেন না, আসলে এটা পরীক্ষিত খামারে, এটা প্রপার খাদ্য আসলে না গাভীর জন্য। এদের জন্য আপনি কিভাবে খাবারটি তৈরি করছেন? শুরুর স্টেপটা হচ্ছে আপনি আগে যার জন্য রেডি করছেন। আপনার খামারে সবার জন্য একই রিকোয়ারমেন্ট না, সবার জন্য একই ধরনের কনসেন্ট্রেটর না। যদি গাভীর কথা চিন্তা করেন তখন এক ধরনের রেশন, যদি আপনি ড্রাই যে গাভীগুলো আছে অথবা যে বকনাগুলো আছে তার জন্য আরেক ধরনের রেশন, বা ইভেন বাছুরের জন্য আরেক ধরনের রেশন। তাহলে আমাকে আগে তার ডিমান্ড কি, তার সে 2টা কাজেই তো সেই জিনিসটা ইউজ করে। একটা হচ্ছে আপনার তার বডি মেনটেন করবে, আর একটা হচ্ছে তার প্রোডাকশনটাকে এনশিওর করবে। আর এই 2টা জিনিসের মাধ্যমে বাকি জিনিসগুলো অটোমেটিক্যালি কাভার হবে। তার রিপ্রোডাকশন কাভার হবে, তার যে ফ্যাটাল গ্রোথ এটা কাভার হবে। আমরা বারবার বলি কত পার্সেন্ট প্রোটিনের খাবার দিব, এইভাবে না বলে আমাদের একটু চিন্তা করতে হবে ড্রাই ম্যাটার বেসিসে তাকে কত পার্সেন্ট প্রোটিনের খাবার দিই। এখন কেউ যদি বলে 20% প্রোটিন, কেউ যদি বলে 10% প্রোটিন, কারোটাই সঠিক না। তাহলে আপনাকে 3টা জিনিসের কম্বিনেশন, ইভেন আমরা অনেক খামারে আমি কনসেন্ট্রেট দিচ্ছি, কাঁচা ঘাস দিচ্ছি, শুকনো খড় দিচ্ছি, সাইলেজ দিচ্ছি, তাহলে টোটাল মিলাই পার কেজি ড্রাই ম্যাটার অর্থাৎ কতটুকু সে তার বডিতে
ড্রাই ম্যাটার বেসিসে ইউজ করতেছে, এই জিনিসটাকে আপনাকে আগে ফোকাস করতে হবে। এখন আপনি ওই ড্রাই ম্যাটারের মধ্যে কনসেন্ট্রেট কতটুকু দিচ্ছেন, সেটা কি 40% দিচ্ছেন কিনা 50% দিচ্ছেন, এটা একটা ব্যাপার। ওখানে আপনি সাইলেজ কতটুকু দিলেন, শুকনো খড় কতটুকু দিলেন, কাঁচা ঘাস কতটুকু দিলেন, প্রত্যেকটা জিনিস মিলাই আপনাকে বেসিক্যালি তার যে রেশনটা এটাকে ব্যালেন্স করতে হবে। এখন আমি এক্সাম্পল হিসেবে যদি বলি, ধরেন আপনি শুধুমাত্র প্রোটিনের কথাই চিন্তা করলেন, তো এই প্রোটিন আপনার ছোট বাছুরের জন্য যতটুকু দরকার, গাভীর জন্য দরকার, তবে তার চাইতে বেশি দরকার তার এনার্জি, যেহেতু সে মিল্ক প্রডিউস করতেছে। আমরা জানি প্রতি কেজি মিল্কের জন্য আপনার মোটামুটি 5 মেগাজুল পর্যন্ত এনার্জি তার লাগে। তাহলে আপনি তাকে যদি কম এনার্জির কোনো রেশন দেন প্রোটিনটাকে এনশিওর করতে গিয়ে, তাহলেও তার আলটিমেট যে প্রোডাকশন সেটা পাবেন না। আবার শুধুমাত্র এনার্জিকে ফোকাস করলেন, প্রোটিনটা অনেক কম দিলেন, তাহলেও তার প্রোডাকশনটা পাবেন না। আচ্ছা, দুইটা জিনিসের ব্যালেন্স করা। এরপরে আমরা যে ডাইজেস্টিভ যে ব্যাপারগুলো, তার যে রুমেন ফাংশনটাকে অ্যাক্টিভ রাখার জন্য যে কাজগুলো করি, আমরা তাকে একটা রাফেজ সোর্স দিচ্ছি, তাকে ফাইবার দিচ্ছি। টিএমআর বেসিসে যদি আমি নাও দেই, সে কিন্তু রিসিভ করতেছে টিএমআর হিসেবে। আপনি তাকে আলাদা করে খড় দিচ্ছেন, আলাদা করে ঘাস দিচ্ছেন, সাইলেজ দিচ্ছেন, দানাদার দিচ্ছেন, তার মানে সে যখন ইনটেক করলো তখন তার ওখানে গিয়ে এটা আবার টিএমআর হয়ে গেল। ওই টিএমআর বেসিসে যাই দিচ্ছেন না কেন, তার ব্যালেন্স করাটা জরুরি। আমি যদি বলি, ধরেন এডিএফ এনডিএফ এর কথা যদি বলি, যেটা সে তার রুমেন ফাংশনকে ঠিক রাখার জন্য দরকার, বা আমরা যে রাফেজ সোর্সগুলো যেগুলো দিচ্ছি ওখান থেকে সেটা এনশিওর করতেছে, দানাদার থেকে এনশিওর করতেছে। এখন আমার যদি কনসেন্ট্রেট বেস রেশন হয়, তখন ওই কনসেন্ট্রেটের ওই দানাদারের এডিএফ এনডিএফ এর লেভেল একটা থাকবে। আর যদি আমার রাফেজ বেসড হয়, আমি যদি ঘাস বা সাইলেজ বেস করি, তখন দানাদারের ওই এডিএফ এনডিএফ এর ওই রেঞ্জটা তখন আর ঠিক থাকবে না। অর্থাৎ টোটালে মিলে আপনি ধরেন এডিএফ যদি কম হয়, অর্থাৎ এটা যদি টোটাল টিএমআর বেসিসে যদি এটা এডিএফ যদি 10 এর নিচে নেমে যায়, তাহলে অ্যাসিডিটি হবে। তখন তার দেখবেন বারবার এটা বদহজম হচ্ছে, পেটে গ্যাস হচ্ছে। আবার সেইমভাবে যদি আপনার টোটাল রেশনে যদি তার এডিএফ বেড়ে যায়, তখন দেখবেন সে তার খাওয়ার যে ইচ্ছা আছে সে কম পরিমাণে খাইতে পারতেছে, কম হজম হচ্ছে। তাহলে দুইটাতেই আপনি স্বাভাবিকভাবে আপনি টোটাল রেশনের এডিএফ হচ্ছে আপনি 17 থেকে 20 পর্যন্ত আপনি চিন্তা করতে পারেন। আর এনডিএফ এর ক্ষেত্রেও ঠিক একই চিত্র। আপনি এনডিএফ যদি আপনার কম হয়, অ্যাসিডিটি হবে, বেশি হলে তার যে ড্রাই ম্যাটার ইনটেক এটা কমে যাবে। এখন আপনি তাকে তার বিসিএস ঠিক রাখার জন্য তার বডি ওয়েট, তার প্রোডাকশান সব কিছু চিন্তা করে তার যে পরিমাণ ড্রাই ম্যাটার ইনটেক করার কথা ছিল, ওই পরিমাণ ড্রাই ম্যাটার ইনটেক, আমি এক্সাম্পল হিসেবে যদি দিই, ধরেন তার এই গরুটার আমার 20 কেজি ড্রাই ম্যাটার ইনটেক করতে হবে তার বিসিএসটাকে মেনটেন করার জন্য। আমি যতটুকু চাই বিসিএস তার রাখতে হবে, 20 কেজি ড্রাই ম্যাটার দরকার। এখন এখানে যদি এই 20 কেজির মাধ্যমে যদি আমি তাকে তার নিউট্রিশনাল যে ফ্যাক্টগুলো সেগুলোকে এনশিওর করতে চাই, তাহলে আমার ওই রেশনটা এমনভাবে রেডি করতে হবে সে 20 কেজি ড্রাই ম্যাটারের মাধ্যমে যেন তার প্রয়োজনীয় আপনার প্রোটিন, প্রয়োজনীয় এনার্জি এবং তার যে ক্যালসিয়াম বলেন, বাকি যে মিনারেলস বলেন, এগুলোর এনশিওর করতে পারে। আর ইনগ্রিডিয়েন্টসের কথা যদি বলি, দেখেন একটা গাভী বা বকনা, সে কিন্তু আপনি তাকে কোন ইনগ্রিডিয়েন্টস দিচ্ছেন এটা সে চিনে না। তার দরকার ড্রাই ম্যাটার ইনটেক করা, সেখান থেকে তার প্রয়োজনীয় নিউট্রিশনটা সাপ্লাই দেওয়া তার ব্লাডে। সো সেই ক্ষেত্রে আমি যেটা করছি, আমি সবসময় একটা জিনিস চেষ্টা করি, আমার লো কস্ট প্রোডাকশন হাই, অর্থাৎ কত কম খরচে আমি ওই জিনিসটা এনশিওর করতে পারছি, যেহেতু গরুর আলাদা কোনো চয়েস নাই। সো সেই ক্ষেত্রে আমি ইনগ্রিডিয়েন্টসের ক্ষেত্রে আমি ধরেন প্রোটিন যদি এনশিওর করতে চাই, আমি প্রোটিনের সোর্স হিসেবে আমি সবচেয়ে বেশি প্রায়োরিটি দিচ্ছি বর্তমান সময়ে রেপসিডকে, এরপর ডিডিজিএস, তার পরবর্তী আমি সয়া মিল্কের প্রায়োরিটি দিচ্ছি, যেহেতু সয়া মিলের দামটা অনেক বেশি। আর এটা মাঝে মধ্যে এমন হয় পার কেজি আপনার 80 টাকার আশেপাশে চলে যায়। তো আমি চেষ্টা করি তার প্রোটিনটা এনশিওর করব সবচাইতে কম খরচে। সেইমভাবে আমি এনার্জির ক্ষেত্রে চিন্তা করি। আর স্বাভাবিকভাবেই বুটটা হচ্ছে এনার্জির মানে সবচাইতে ভালো সোর্স। আমার বর্তমান রেশন যেভাবে করেছি, সেখানে আমি এই মুহূর্তে বুটটা দিচ্ছি 25%, সয়া মিল দিচ্ছি 15%, রেপসিড দিচ্ছি 25%। তারপরে আমি রাইস ব্রানটা ইউজ করতেছি। বিশেষ করে রাইস ব্রানটা যদি ফ্রেশ হয়, আমার কাছে মনে হয় দাম এবং তার
নিউট্রিয়েন্ট ভ্যালু দুইটার দিক দিয়ে এটা ভালো একটা অপশন। সেই ক্ষেত্রে আমি 20% রাইস ব্রান দিচ্ছি। ডিডিজিএসটা এই মুহূর্তে স্কিপ করছি, কারণ হচ্ছে ভালো মানের ডিডিজিএস না পেলে তখন আবার অ্যাসিডিটির সমস্যা হয়। সো যখন ডিডিজিএসটা অ্যাড করি তখন আমি অন্য যে কোনো একটা আইটেম কমিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছি। ক্যালসিয়ামের সোর্স হিসেবে আলাদা করে কিছু দেওয়ার প্রয়োজন নেই যদি লাইমাস্টোনটা এনশিওর করা যায়। সোডা, খাবারের সোডা, খাবার সোডাটা আপনি রুমেন বাফার হিসেবে ইউজ করবেন, যেহেতু কনসেন্ট্রেট বেসড হলে অনেক সময় রাফেস আর কনসেন্ট্রেটের রেশিওটা ইমব্যালেন্স হলে অ্যাসিডিটির সমস্যা হতে পারে, গ্যাস ফর্ম করতে পারে। সেই ক্ষেত্রে রুমেন বাফার হিসেবে আপনার সোডা বেস্ট অপশন।